নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আর কালীঘাট তৃণমূলের আর একটা উইকেটের পতন। হ্যাঁ, কালীঘাট তৃণমূলের আর একটা উইকেটের পতন। আর বলা যেতে পারে ঋতব্রত তৃণমূলের সঙ্গে আরো একজনের যোগ। না, তিনি এখন আর কোনো বিধায়ক নন, তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী, সব গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন এবং তিনি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পদেও গুরুত্বপূর্ণ পদেই ছিলেন। এই সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন। তিনি আর কেউ নন, তিনি চন্দ্রিমা ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত একজন। সেই চন্দ্রিমা ভট্টাচার্য এবার কালীঘাট তৃণমূলের আনুগত্য থেকে দূরে সরলেন বা ঘনিষ্ঠতা থেকে তিনি দূরত্ব কিছুটা বাড়িয়ে নিলেন, যেমনটা ফিরহাদ হাকিম বাড়িয়ে নিয়েছেন। কিন্তু সত্যি কথা বলুন তো, যে এই চন্দ্রিমা ভট্টাচার্যরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়ানোতে আদৌ কি তৃণমূল কংগ্রেসের বা কালীঘাট তৃণমূলে কিছু এসে যাবে, নাকি কিছু আসবে যাবে না, নাকি সত্যিই কিছু সমস্যা হবে? সেই বিষয় নিয়ে আলোচনা করব আমার আজকের এই ভিডিওতে। তো শুরুতেই একবার জানিয়ে দিই যে চন্দ্রিমা ভট্টাচার্য ঠিক কেন তার পদ থেকে ইস্তফা দিলেন। দেখুন, সুব্রত বক্সিকে সরিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্য সভাপতি বা সভানেত্রী করা হয়েছিল এবং নির্বাচন কমিশনের কাছে যে কমিটি গিয়েছে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে, সেখানে কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্যের নাম উজ্জ্বল রয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্যকে কিছুদিন আগেও আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কালো কোট পরে যাচ্ছেন কলকাতা হাইকোর্টে, একই সঙ্গে মামলা লড়েছেন, কাগজপত্র সামলেছেন, এই সমস্ত কিছু দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এমনকি যে যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই সেখানে তার সই করার একটা যোগ্যতাও তার রয়েছে, অর্থাৎ সিগনেটারি তার পারমিশন রয়েছে তার কাছে। এহানো চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে এমন কি হলো যে তিনি দল, মানে এটা তো দল ছাড়ারই সমান, তিনি সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন। আবার বিধানসভায় গিয়ে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ঘরেই বসেছিলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা বেশ দাঁত বার করে তারা বসেছিলেন, তাকে স্বাগত জানাতেই বোধহয় বসেছিলেন। তো কি এমন হলো? দেখুন, চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে সৌরভ বসু, তিনি বেশ কিছুদিন ধরেই কিন্তু বেসুরো ছিলেন। তিনি কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন। তো তিনি বেসুরো ছিলেন। তিনি আবার মানে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে, অর্থাৎ ঋতব্রত তৃণমূলের পক্ষে নভোটেলে বৈঠকেও তিনি হাজির ছিলেন। তো এই একটা মানে ঘরের মধ্যেই একটা বিষয় কিন্তু চলছিল, একটা দ্বন্দ্ব, কে আসল কে নকল, মা আর ছেলের মধ্যে চিনে নিতে একটা দোটানা চলছিল। তো চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন গতকাল যে মেট্রোপলিটনে যে তৃণমূল ভবন সেটা যে দখল হয়ে গেছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা কি দখল করে নিয়েছেন। এর পরে পরে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাকে ফোন করে বলেন যে তুমি সবটা তুলে দিলে ওদের হাতে। কারণ চন্দ্রিমা ভট্টাচার্য ওই ভবনে বসেন এবং তার বক্তব্য যে তিনি ওই সময়ও ঘরে ছিলেন, কিন্তু তার ঘরে এরা কেউ যাননি, বিধায়করা কেউ যাননি। তো তিনি এর মধ্যে কি করে এলেন এবং কোথাও গিয়ে তার বিশ্বস্ততা, তার আনুগত্য প্রশ্নের মুখে পড়েছে, তাই তিনি অভিমানে এই পদ ছেড়ে দিয়েছেন। কুণাল ঘোষ টিপ্পনি কাটতে ছাড়েননি। কুণাল ঘোষ বলছেন যখন একের পর এক গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দিয়েছিলেন, তো তখন এত অভিমান হয়নি। অর্থাৎ কুণাল ঘোষ তো আমরা দেখতেই পাচ্ছি যে তিনি একা কুম্ভ হয়ে লড়াই করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা, চন্দ্রিমা ভট্টাচার্য তাদের দলেই ছিলেন, কমিটিতে মেম্বারও করা হয়েছিল, কিছুটা নিষ্প্রভ ছিল, কিন্তু তবুও তাকে রাখা হয়েছিল। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতেও যাচ্ছিলেন, বৈঠকে উপস্থিত থাকছিলেন বটে, কিন্তু তিনিও যে তলায় তলায় পলায়নেরই পথ খুঁজছিলেন সেটা জানা ছিল না। যাই হোক, এই পথ তিনি খুঁজে নিয়েছেন। অর্থাৎ এতে তার অভিমান হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন তার আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি খুব ক্ষুব্ধ, অভিমানী হয়ে তিনি এই রাজ্য সভানেত্রী বা সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। দলের আজ যা যা পদ রয়েছে, এই যে ব্যাংকে সিগনেচারির যে অথরিটি তাকে দেওয়া রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো থেকেও কিন্তু তিনি নিজেকে সরিয়ে নিতে চেয়েছেন, সেই আবেদনও তিনি করেছেন। চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস, মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে দেওয়াতে বিরাট কিছু ক্ষতি হয়েছে তৃণমূল কংগ্রেসের। আমার কাছে যদি আপনি ওপিনিয়ন চান, তো আমি বলবো না, তিনি এমন কোনো বড় নেতা নন যে তিনি চলে গেলে তৃণমূল কংগ্রেসটার বড় ক্ষতি হয়ে যাবে। তবে হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আরেকটা সেটব্যাক, কারণ নাম্বারটা কমে যাচ্ছে, তার সঙ্গে থাকা পরিচিত নেতাদের মুখের ভিড়টা কমে যাচ্ছে ক্রমশ। আমরা দেখছি যে একের পর এক ফিরহাদ হাকিম থেকে শুরু করে দেবাশিস কুমারের মতন লোকজন, তারা সবাই চলে গিয়েছে ওই দিকে।
চলে গিয়েছে জাভেদ খান, চলে গিয়েছে কাজল শেখের মতন লোকজনও। তো তারাও এই যে নাম্বারটা কোথাও গিয়ে যারা বিধায়ক তারা বিধানসভার নাম্বার বাড়িয়েছে ঋতব্রত গোষ্ঠী, কিন্তু একটা পরিচিত বলয় ছিল, একটা ঘনিষ্ঠ লোক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে বিশ্বাস করতে পারছিলেন বা বিশ্বাস করতেন। এমনিতেই ঘনিষ্ঠ মনে কান পাতলে শোনা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা কাউকে বিশ্বাস করেন না, তবু এই ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যদের মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণই বিশ্বাস করতেন বলেই শোনা যায়। তো এহেন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি তার বিরুদ্ধে আনুগত্য নিয়ে যে প্রশ্ন উঠেছে সেই কারণে অভিমান করে দল ছেড়ে দিলেন। এখন মানে দল ছাড়ারই নামান্তর এটা, পদত্যাগ করার জায়গা থেকে। এখন এতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে কি সুবিধা হলো, দেখুন সুবিধে বলতে তাদের দিকেও একজন এলেন, পরিচিত এক নেতা বা নেত্রী এলেন, এটুকুই। কিন্তু এদের কারো ক্ষমতা নেই 10 জন লোককে জড়ো করার, এটুকু অন্তত যে কদিন রাজনীতি নিয়ে আলোচনা করছে তার থেকে বুঝতে পারছি। কিন্তু হ্যাঁ, আর একটা বিপদে ফেলতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেটা আমার মনে হয় এটা নিঃসন্দেহে সংবিধান বিশেষজ্ঞরা বা এই পার্টি পলিটিক্সের যে সংবিধান, সেই সংবিধান নিয়ে যারা চর্চা করেন তারা আরো ভালো বলতে পারবেন। তবে আপাত দৃষ্টিতে আমার যেটা দেখে মনে হচ্ছে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটি গড়ে দিয়েছিলেন, যে কমিটির লিস্ট তিনি নির্বাচন কমিশনকে দিয়েছেন, এবার চন্দ্রিমা ভট্টাচার্য সেখান থেকে সরে দাঁড়ানোতে তো কমিটির নাম্বার কমলো, পদাধিকারী একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী তিনি সরে দাঁড়ালেন। তো এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিটি নিয়ে নির্বাচন কমিশনের কাছে কোথাও গিয়ে একটা প্রশ্ন তোলারও জায়গা তৈরি হলো। এখন নির্বাচন কমিশন দুটো পক্ষের কাছ থেকে জানতে চেয়েছে, চিঠি দিয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, যে কে আসল তৃণমূল। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় তার যে কমিটি জানাতে যাবেন, আবার যদি জানাতে যান তাহলে কিন্তু এই চন্দ্রিমা ভট্টাচার্য পরিবর্তে কাউকে একজনকে দাঁড় করাতে হবে, মানে তার জায়গায় লিখতে হবে। এটা একটা কোথাও গিয়ে বিড়ম্বনা বাড়ালো মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশই কোণঠাসা থেকে কোণঠাসা একাকিত্বে ভুগবেন। আর মানে আর কেউ বাকি বোধহয় নেই। কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রাও কবে ওই দিকে ভিড়বেন সেটা সময় বলে দেবে। হয়তো প্রত্যেকেই ওই দাম বাড়াচ্ছে বা সময় বাড়াচ্ছে, কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে তারা যাবেনই এমনটা বলা যাচ্ছে না, কিন্তু তারা এখনো লড়াইটা করে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় এটাই সবচেয়ে বড় পাওনা এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ যাকে বা যাদেরকে তিনি বিশ্বাস করেছিলেন, একটা অন্য দল থেকে নিয়ে এসে বিধায়ক করেছেন, তার আগে সাংসদ করেছেন, পদ দিয়েছেন, মন্ত্রী করেছেন, গুরুত্বপূর্ণ সব মন্ত্রিত্ব পালন করেছিলেন। চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রী ছিলেন, রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ছিলেন, একটা সময় তিনি বেশ কিছুদিন শিল্পমন্ত্রীও ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন। একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়েছিলেন। যদিও চন্দ্রিমা ভট্টাচার্য আজকে বলছেন যে বাজেট হচ্ছে, সাধারণ মানুষ যখন জানতে পেরেছে তিনিও জানতে পেরেছেন, অর্থাৎ তিনি জানতেন না যে বাজেটে কি হচ্ছে, তিনি তো অর্থনীতিবিদ নন, তবু তাকে অর্থমন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিশ্বস্ততা, সেই আনুগত্যের জায়গাটা তৈরি হয়েছিল বলেই তো এহেন জায়গা কেমন ঘটলো যে এই সামান্য বিষয় থেকে চুন থেকে বা পান থেকে চুন খসলেই সবার অভিমান হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দিচ্ছেন। যদিও চন্দ্রিমা ভট্টাচার্য অন্তত কিছুটা ভদ্রতা দেখিয়েছেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্য কাউকে কাঠগড়ায় তোলেননি। তার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এই কথা বললেন, তাই তার অভিমান হয়ে গেল। আসলে এনারা প্রত্যেকেই কিন্তু দাম বাড়াচ্ছেন নিজেদেরকে আর অজুহাত খুঁজছেন যে একটা দল বা একটা হাতে সঙ্গ ছাড়বো কি করে আর একটা হাত ধরবো কি করে। এইটা অনেকটা ওই পরকীয়ার মতন বিষয় হয়ে দাঁড়াচ্ছে প্রত্যেকের ক্ষেত্রেই। কারণ যারা পরকীয়া করেন তারা মানে কি করে এই ছুটকারা পাবেন বা কি করে এর থেকে একজনের থেকে যার সঙ্গে সে জোটবদ্ধ রয়েছে তার থেকে মুক্তি পাবেন আর নতুন হাতটা ধরে নেবেন, সেই পথ খোঁজেন। ঠিক তেমন এদের ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে, মাত্র 1.5-2 মাসের মধ্যে নির্বাচনের ফলাফলে ভরাডুবি, পদ হারানো, মানে ক্ষমতা চলে যাওয়া, মন্ত্রিত্ব চলে যাওয়ার পরে পরে একে একে সবাই যে এই জায়গায় দাঁড়াবেন সেটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় দুঃস্বপ্নে কেন আর কোনো স্বপ্নেই ভাবতে পারছেন না এখন দাঁড়িয়ে। তিনি বলছেন বটে যে তিনি আবার ঘুরে দাঁড়াবেন, দল করবেন, নতুন করে দল গঠন করবেন, কিন্তু কাদের নিয়ে করবেন? একেবারে নতুন টিম গঠন করতে হবে। এটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এক বিরাট চ্যালেঞ্জ এই সময় দাঁড়িয়ে, এই বয়সে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তো দেখা যাক আগামী দিনে কি হয়। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করুন, দেখুন অন্যান্য ভিডিওগুলো, কমেন্ট করুন। থ্যাংক ইউ।